আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অগ্নিবীণা টিচিং হোমে আমি স্বাগতম জানাচ্ছি তোমাদের সাকিব আল হাসান সিয়াম। তো তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষাতে রয়েছো, তাদের রসায়নকে আমরা সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য আমরা একটা কোর্স নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তো আমরা আশা রাখি যে তোমরা আমাদের এই কোর্সের প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করলে অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, এটা আমরা আশা রাখি। তো যারা আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছে তারা তোমরা অবশ্যই সাথে একটি বই ও একটি খাতা রাখবা, আর গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেগুলো বলবো সেগুলো তোমরা নোট করে নিবা। তো ভাইয়ারা, আমরা তোমাদের রসায়নের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, আমাদের জীবনের রসায়ন 12তম অধ্যায়, এই অধ্যায়ে আমাদের ক্লাসটা শুরু হবে। তো এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায় থেকে আমাদের 2024 সালে এসএসসি পরীক্ষায় অনেক কোশ্চেন আসছিল। তো ভাইয়ারা, তোমরা এই অধ্যায়টা মনোযোগ সহকারে করবা, আর আমরা যেই নোটগুলো দেবো সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবা, আর যাতে তোমরা পরীক্ষার আগে রিভিশন দিতে পারো, তবে তোমরা উপকৃত হবে। তো ভাইয়ারা, আমরা শুরু করি। তো আমাদের জীবনে রসায়ন। তো খেয়াল করো, সকালবেলা ঘুম থেকে উঠার পর তুমি স্কুলে যাবা। তো ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার জন্য তুমি অবশ্যই গোসল করবা। তো গোসল করতে গেলে তুমি কি ইউজ করবা? সাবান। সাবান দিয়ে তুমি গোসল করবা। তারপর তোমার কাপড়টা কাচার জন্য তুমি অবশ্যই ডিটারজেন্ট ইউজ করবা। তো তারপর তুমি দেখলে যে তোমাদের টয়লেটটা অনেক ময়লা জমা রয়েছে, তো তুমি হারপিক দিয়ে কি করলে সেটা পরিষ্কার করে নিলে। তারপর বাড়িতে আসলা, স্কুলে যাওয়ার জন্য তৈরি হলাম। তো তোমার মা রান্না করতেছে, তো তুমি দেখলো তোমার মা তোমাকে রুটি দিল, রুটিগুলো দেখলে অনেক ফুলে গেছে। তারপর তুমি বাড়ির পাশ দিয়ে আসতেছো, তো তোমার মা সবজি গাছ রোপণ করছে। তো সেই সবজি গাছগুলা দেখলো যে তুমি বৃদ্ধি পাচ্ছে না, সমস্যা হচ্ছে, তাদের স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়াটা সমস্যা হচ্ছে। তো তোমরা এই বিষয়গুলো যে লক্ষ্য করলা, এই বিষয়গুলাই হচ্ছে কি আমাদের জীবনের রসায়ন। প্রতিটি বিষয় আমাদের জীবনের সাথে রিলেটেড, আর আমরা আমাদের জীবনকে রসায়ন ছাড়া কল্পনাই করতে পারি না। তো আমরা আজকে তোমাদের এই আমাদের জীবনের রসায়ন 12তম অধ্যায়ের 8টা প্যাটার্ন সাজিয়েছি। তো আমরা আশা রাখি যে এই 8টা প্যাটার্নের বাইরে আর তোমাদের কোনো কোশ্চেন আসবে না, আর তোমরা তোমাদের প্রিপারেশনকে আরো সুন্দর করার জন্য তোমাদের মেমোরিগুলো রিডিংগুলো ভালোভাবে করবে খুঁটিনাটি। তো আমরা প্রথমে শুরু করব খাদ্য লবণ। যে খাদ্য লবণ কি, তো তোমরা লক্ষ্য করতে পারো যে আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগর, তো বঙ্গোপসাগরের পানিটা সাধারণ পানির তুলনায় অনেক ঘন। তো ঘন হওয়ার কারণে অবশ্যই রয়েছে ঘনত্বটা একটু বেশি। তো সেখানে অনেক লবণ দ্রবীভূত থাকে। তো কোন ধরনের লবণ থাকে? অবশ্যই সেখানে রয়েছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইড। তো তোমরা লক্ষ্য করবে যে আমরা যে বাজার থেকে খাবার লবণটা খাই সেটা হচ্ছে জানো কি, এই সোডিয়াম ক্লোরাইড। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড সেই খাদ্য লবণ সমুদ্রের পানিতে যে লবণটা থাকে খুব অল্প পরিমাণে থাকে। তো ভাইয়ারা, এই সোডিয়াম ক্লোরাইডটা আমরা সরাসরি পানি থেকে পাই না, তার জন্য আমাদের অনেক প্রক্রিয়া অবলম্বন করতে হয়। তো তোমরা লক্ষ্য করে থাকবে যে সমুদ্রের চারিপাশে যারা চাষিরা রয়েছে, তারা তাদের জমিগুলো কি করে জানো, বর্গা আকৃতির ভাগ দেয়। তো যখন তোমরা লক্ষ্য করবে যে তোমাদের বাওয়াবি ভূমির মধ্যে রয়েছে যে জোয়ার ভাটা, তো সমুদ্রের পানি একবার ফুলে ওঠাকে বলা হয় জোয়ার, আবার নেমে যাওয়াকে বলা হয় ভাটা। তো যখন পানিটা ফুলে ওঠে জোয়ারের টানে পানিটা আসে সেই জমির ভিতরে ঢুকে, তখন তারা কি করে জমির সাইডে বাঁধ দিয়ে রাখে এবং পানিগুলো আটকে রাখে। তো পানি আটকে রাখার পর সূর্যের তাপে সেই পানিগুলো কি করে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর সেখানে এক ধরনের আস্তরণ দেখা যায়, আর সেই আস্তরণটা হচ্ছে কি লবণ। তো এই প্রক্রিয়াটিকে বলা হয় সল্ট হারভেস্টিং, লবণ সংগ্রহ করার একটি পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা যে লবণটা পাই সেই লবণটা কিন্তু পরিপূর্ণভাবে আমাদের খাওয়ার জন্য উপযোগী নয়, কারণ সেখানে অনেক বালি মিশ্রিত থাকে ও অন্যান্য অপদ্রব্য থাকে। তো সেই লবণটাকে আমরা পরিষ্কার করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে যে প্রথমে আমরা লবণটাকে একটা পাত্রের ভিতরে রাখবো, সেখানে পানি ঢেলে সেই পাত্রটাকে লবণের মিশ্রণটাকে ভালোভাবে মিশ্রণ করে নেব। তো তারপরে দেখতে পাবো যে সকল অপদ্রব্য রয়েছে বালি, তো সেই বালিগুলো কি করে পাত্রের তলানি আকারে জমা থাকবে, কিন্তু লবণ কি করবে, পানিতে দ্রবীভূত হয়ে যাবে। কারণ লবণ হচ্ছে কি কোন ধরনের মৌল, আয়নিক যৌগ, আর আয়নিক যৌগগুলো প্রায়গুলোই পানিতে দ্রবীভূত হয়। তো সেই লবণটা পানিতে দ্রবীভূত হলে সেই লবণের পানিটা আমরা আলাদা করে নিব, তারপর তাপ দিয়ে সেই পানিটাকে বাষ্পীভূত করে দিব। দেওয়ার পর কি হবে জানো, সেই পানিটা চলে যাবে এবং আমাদের পাত্রে লবণ পড়ে থাকবে। জিনিসটা এরকম যে যদি এটা একটা পাত্র, এই জায়গায় আছে
সোডিয়াম ক্লোরাইড প্লাস বালি। তো তারপর এই নিচের একটা আস্তরণ হলো, সেটা জানো কিসের? বালি, বালির আস্তরণ। আর এই জায়গায় NaCl দ্রবীভূত অবস্থায় থাকবে। তো এই দ্রবীভূত অবস্থায় এটাকে আমরা সেকে নিয়ে তারপর তাপ প্রদান করে সেটা আমরা পাত্রের ভিতরে, মানে পাত্রের ভিতরে তাপ প্রদান করলে সেটা দেখতে পাবো। তো ভাইয়ারা, এই সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড এই খাদ্য লবণের ব্যবহারটা কি? আমাদের জীবনে এর কিন্তু অনেক ব্যবহার রয়েছে। তো তোমরা লক্ষ্য করলে যে তোমার মা বাড়িতে রান্না বান্না করলো, তো তুমি দেখতে পেলে যে মানে সকল প্রকার মশলা দেওয়া হয়েছে কিন্তু শুধু লবণ দেওয়া হয়নি, তাহলে কি তরকারি কি সুস্বাদু হবে? সেই তরকারি কিন্তু একদম খাওয়া যাবে না। তো সেই তরকারিকে তোমরা টেস্ট করার জন্য বা সুস্বাদু করার জন্য আমরা অবশ্যই খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড ইউজ করব। তাছাড়া শিল্পক্ষেত্রে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপাদনের জন্য, মানে কি এই সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপাদনের জন্য আমরা এই সোডিয়াম ক্লোরাইড ইউজ করে থাকি। তো আরো বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেগুলো ক্ষেত্রে আমরা খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড ইউজ করে থাকি। তো আমাদের আজকে এই খাদ্য লবণের আলোচনাটা কি হলো? শেষ। তো ভাইয়ারা, এখন আমরা আলোচনা করব বেকিং সোডা। তো বেকিং সোডা জিনিসটা ভাইয়ারা কি? তো ভাই বেকিং সোডাটা হচ্ছে, জানো কি? বেকিং সোডাটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো এর রাসায়নিক নাম হচ্ছে কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সংক্ষেপটা কি জানো? আগে আমরা শিরোনাম না লিখে দিই, বেকিং সোডা। যে বাসা বাড়িতে আমরা যে রুটিগুলো দেখি, সেই রুটিগুলো পোড়ানোর জন্য আমরা সাধারণত বেকিং সোডা ইউজ করি। তাছাড়া বাজারে অনেক অনেক বেকারির পণ্য পাওয়া যায়, তো সেগুলো আমরা ইয়া করার জন্য মানে আমরা সোডিয়াম বেকিং সোডা ইউজ করে থাকি। তো বেকিং সোডার রাসায়নিক নামটা কি জানো? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। মানে কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটা আমরা কিভাবে প্রস্তুতি করব? এই বেকিং সোডা। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের প্রস্তুতিটা, আমরা এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্রস্তুতি করার জন্য তিনটা জিনিস ইউজ করব। এক হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং পানি। তো ভাইয়ারা, আমরা সর্বপ্রথম এটা প্রস্তুতি মানে বেকিং সোডার প্রস্তুতি দুইটা ধাপে আমরা এটা প্রস্তুত করব। সর্বপ্রথম আমরা ইউজ করব কার্বন ডাই অক্সাইড প্লাস অ্যামোনিয়া প্লাস পানি। তো এই সব মিলে উৎপন্ন হবে NH4HCO3। তারপর আমরা এই NH4HCO3 এর সাথে আমরা কি ইউজ করব? মানে আমাদের লক্ষ্য একটাই যে বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটা লাগবে। তো সেখানে আমরা এই NH4HCO3 এর সাথে আমরা সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া দিব। সোডিয়াম ক্লোরাইড দিলে আমাদের এখানে উৎপন্ন হবে NaHCO3 উৎপন্ন হলো। তারপর থাকবে আমাদের NH4 মানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। তো এই যে এই জিনিসটা হচ্ছে কি আমাদের বেকিং সোডা। তো এই বেকিং সোডা আমরা সাধারণত পাউরুটি বা রুটি ফোলানোর জন্য ইউজ করে থাকি। তো এই বেকিং সোডাকে আমরা কি করবো জানো? সর্বপ্রথম আমরা টার্টারিক অ্যাসিডের সাথে মিশিয়ে দিলে তারপর আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হবে, সেই কার্বন ডাই অক্সাইডটা কি করবে? এই রুটিকে ফোলাতে সাহায্য করবে, ভিতর থেকে ফোলাতে সাহায্য করবে। তো বেকিং সোডা আমরা এটা বেশি করি। তো এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে কি বেকিং সোডা এর ব্যবহার। কোন কোন কাজে আমরা বেকিং সোডাটা ইউজ করে থাকি? তো বেকিং সোডা আমরা আগে লিখে দিই, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস টার্টারিক অ্যাসিড C4H6O6। তো এই বিক্রিয়াটা হবে বেকিং সোডা এবং
টার্টারিক অ্যাসিড, এটার নাম জানো টার্টারিক অ্যাসিড। তো ভাইয়াদের একটা প্রশ্ন হলো যে টার্টারিক অ্যাসিড কোন খাদ্যে পাওয়া যায় বা কোন ফলে পাওয়া যায়? তো তোমরা যারা এটা জানো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। তোমরা লক্ষ্য করে থাকবে যে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে। তেঁতুল হচ্ছে টক জাতীয়, আর আমরা জানি যে অ্যাসিডের স্বাদটা হচ্ছে কি টক জাতীয়, আর এই টার্টারিক অ্যাসিডটা অবশ্যই কোথায় পাওয়া যায়? তেঁতুলে। তো ভাইয়ারা আমাদের টার্টারিক অ্যাসিডের উদ্দেশ্য কি, মানে বেকিং সোডার সাথে টার্টারিক অ্যাসিডের উদ্দেশ্য কি? আমাদের রুটিগুলো ফোলানোর জন্য আমাদের লাগবে কি বলছি আমরা? কার্বন ডাই অক্সাইড। তো লক্ষ্য একটাই, কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন করার জন্য আমরা সেখানে ইউজ করলাম টার্টারিক অ্যাসিড ইউজ করলাম। তো ভাইয়ারা এখন আমরা টার্টারিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা সম্পূর্ণ করব। তো সর্বপ্রথম আমাদের এই টার্টারিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে সোডিয়াম টার্টেট উৎপন্ন করবে। C4H4 Na2O6 উৎপন্ন হলো। তারপরে কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড। মানে আমাদের যেটা দরকার, মূল জিনিসটা হচ্ছে কি আমাদের এটা, যে এটা আমাদের লাগবে। এই কার্বন ডাই অক্সাইডের উদ্দেশ্যে আমরা টার্টারিক অ্যাসিডটা ইউজ করলাম। তো তারপর উৎপন্ন হবে আমাদের পানি। 2 অণু কার্বন ডাই অক্সাইড ও 2 অণু পানি। এই কার্বন ডাই অক্সাইডটা কি করবে জানো? আমাদের রুটিগুলোকে ফোলাতে সাহায্য করবে। তাছাড়া আমাদের মানে বাজারে ব্যবসায়ীরা যারা রয়েছে তারা এই পদ্ধতি ব্যবহার করে ছাড়া অন্য আরেকটি পদ্ধতি ব্যবহার করে। ইস্টের সবাত শ্বসন, মানে আলোর উপস্থিতিতে এবং অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়াটা হয় সেটা হচ্ছে কি সবাত শ্বসন। মানে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়াটাকে বলা হয় সবাত শ্বসন। গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। সেই প্রক্রিয়ার মাধ্যমেও আমরা এই মানে বাজারের রুটিগুলো ফোলাতে পারি। তার মানে সেই বিক্রিয়া হচ্ছে মানে ইস্টের মাধ্যমে করা, ইস্টের সবাত শ্বসন। তো ইস্টের সবাত শ্বসন বিক্রিয়া হচ্ছে এরকম যে গ্লুকোজ C6H12O6 সোডিয়াম অক্সিজেন বিক্রিয়া করে সোডিয়াম কার্বন ডাই অক্সাইড, সোডিয়াম পানি প্লাস 38 এটিপি শক্তি উৎপন্ন করে। তো এই যে এই কার্বন ডাই অক্সাইডটা দিয়ে কিন্তু আমরা আমাদের রুটি ফোলানোর কাজটা করতে পারি। তো এটা হচ্ছে ইস্টের সবাত শ্বসন। তো যখন আমরা বাজারে মানে আমাদের ব্যবসায়ীরা এই প্রক্রিয়াটাকে ব্যবহার করে, তখন ইস্ট কি করে, যখন আমরা মানে রুটিগুলা চুলায় দেই বা ওভেন বেকিং করি, তখন এই ইস্ট আগুনের উত্তাপে মারা যায়। তখন ইস্টের সবাত শ্বসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং কার্বন ডাই অক্সাইডও নিঃসরণ বন্ধ হয়ে যায়। তখন কি করে রুটিগুলা ফুলে যায়। তো আজকে এটাই হচ্ছে আমাদের কি বেকিং সোডা এর ব্যবহার। তো আমাদের বেকিং সোডা এর ব্যবহার শেষ। তো ভাইয়ারা এখন আমাদের আলোচনা আসছে ভিনেগার। তো ভাই ভিনেগার কি? ইথানিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। ভিনেগার কি? ইথানিক অ্যাসিডের 4 থেকে 10% এর জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। তো ভিনেগার আমরা কোন কোন কাজে ব্যবহার করি? বাড়িতে আচার সংরক্ষণ করার জন্য। তো তুমি একটা আচার তৈরি করলা, তো এই আচারটা কি করবে? ব্যাকটেরিয়া আক্রমণ করবে, অন্যান্য বিভিন্ন অণুজীব আক্রমণ করতে পারে। তো এই সকল অণুজীবের আক্রমণ থেকে এই আচারকে রক্ষা করার জন্য আমরা কি করি? ভিনেগার ইউজ করি। তো এই ভিনেগার আমরা বিভিন্নভাবে মানে তৈরি করতে পারি। তো তোমরা যারা রসায়নের আগ্রহী স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই এই ভিনেগার নিয়ে আরো বিস্তারিত জানতে পারবে। আমাদের জীবাশ্ম নামে একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের ক্লাসে অবশ্য তোমরা এর আগে অনেকে জেনে ফেলেছ। তো ভিনেগার আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি। তো তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে যে CH2OH। তো এই CH3CH2OH এটার নাম জানো? ইথাইন, সরি ইথানল, মানে এটা হচ্ছে একটা অ্যালকোহল। তো এই অ্যালকোহলের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ভিনেগার, মানে ইথানিক অ্যাসিড। তো এই অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে অক্সিজেন। তো অক্সিজেনটা এমনি কি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে? জীবনে সেটা সম্ভব না, মানে আদৌ সম্ভব না। তো এই অ্যালকোহলের সাথে অক্সিজেন বিক্রিয়া করার জন্য আমরা একটা প্রভাবক ইউজ করি, সেটা হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। তো অ্যাসিটোব্যাক্টর এমন এক ধরনের এনজাইম নিঃসৃত করে যা অক্সিজেনকে এই অ্যালকোহল মানে কি
ইথানল এর সাথে বিক্রিয়া করতে সাহায্য করে। তো আমরা কি ইউজ করব, Ac2 ভেক্টর। তো অ্যাসিড ভেক্টর ইউজ করার পর উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তো ইথানোয়িক অ্যাসিডের সাথে আর কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। তো এই ইথানিক অ্যাসিডের কাজ কি, এই ইথানিক অ্যাসিড বা ভিনেগার, এই ভিনেগারের কাজ কি, এই ইথানিক অ্যাসিডটাকে আমরা যদি আয়নিত করি CH3COOH, তো এটাকে আয়নিত করলে কি হবে জানো, CH3COO মাইনাস এবং H প্লাস। তো এই H প্লাস আয়নের কাজটা হচ্ছে মুখ্য। এই H প্লাস আয়নে কি করবে জানো, কোন ব্যাকটেরিয়া আসলে সেই ব্যাকটেরিয়াকে মানে বাধা প্রদান করে বা মেরে ফেলে, অর্থাৎ আচার পচতে দেয় না। এই জন্য এই H প্লাস আয়নটাই মানে আমাদের আচারকে সংরক্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা আরেকবার রিপিট করি যে ভিনেগার, ইথানিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। তো ভিনেগার আমরা উৎপন্ন করার জন্য ইউজ করব ইথানল। ইথানলের সাথে কি ইউজ করব, অক্সিজেন। অক্সিজেন কিন্তু ইথানলের সাথে বিক্রিয়া করবে না, তো সেজন্য আমরা ইউজ করব Ac2 ভেক্টর। এই Ac2 ভেক্টর এমন এক ধরনের এনজাইম নিষ্ক্রিত করে যা ইথানলের সাথে অক্সিজেনকে বিক্রিয়া করতে সাহায্য করে। তো অ্যাসিড ভেক্টরের উপস্থিতিতে বিক্রিয়া করে ইথানিক অ্যাসিড এবং পানি উৎপন্ন হলো। তো এই ইথানিক অ্যাসিড আবার মানে জারিত হয়ে মানে বিভক্ত হয়ে বা আয়নিত হয়ে কি উৎপন্ন করে, অ্যালকাইল CH3COO মাইনাস মূলক এবং H প্লাস। এই H প্লাস আয়নের মূল কাজ হচ্ছে কি, কোনো ব্যাকটেরিয়া আসলে তাকে ধ্বংস করা বা মেরে ফেলা, যা আচারকে নষ্ট করতে পারে না। তো আমাদের ভিনেগারের আলোচনা শেষ। তারপর আসছে কাপড় কাঁচা সোডা। তো কাপড় কাঁচা সোডা, কাপড় কাঁচা সোডা কি, ধরো তুমি তোমার স্কুল ড্রেস, সেটাতে বল পেনের দাগ পড়লো, তুমি সাবান বা ডিটারজেন্ট ইউজ করে যে দাগগুলো না তুলতে পারবা, সেটা তোলার জন্য আমরা কি ইউজ করব, কাপড় কাঁচা সোডা। কাপড় কাঁচা সোডা কি, সোডিয়াম কার্বনেটকে বলা হয় সোডা অ্যাশ। তো এই সোডিয়াম কার্বনেট এক অণুর সাথে 10 অণু পানি যদি রাসায়নিকভাবে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হয় কি, কাপড় কাঁচা সোডা। তো কাপড় কাঁচা সোডা কি, আমাদের ব্যবহারটা কি বললাম, কাপড় কাঁচা সোডা আমরা সেখানে ইউজ করব মানে যখন কোনো দাগ ডিটারজেন্ট অথবা লন্ড্রি সাবান দিয়ে তোলা যাবে না, তো সেই ক্ষেত্রে আমরা বিকল্প পদ্ধতি হিসেবে ইউজ করব কাপড় কাঁচা সোডা। তো কাপড় কাঁচা সোডা, কাপড় কাঁচা সোডা। কাপড় কাঁচা সোডা কি বললাম, যে সোডিয়াম কার্বনেট, অর্থাৎ সোডিয়াম কার্বনেটকে বলা হয় সোডা অ্যাশ। এই সোডা অ্যাশ এক অণুর সাথে 10 অণু পানি যদি রাসায়নিকভাবে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হয় কাপড় কাঁচা সোডা। তো সোডিয়াম কার্বনেটের সংকেতটা হচ্ছে কি, Na2CO3, এটা কি সোডা অ্যাশ। তো এটা কয় অণু, এক অণু। এই এক অণুর সাথে 10 অণু পানি যদি রাসায়নিকভাবে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হয় কাপড় কাঁচা সোডা। তো এই কাপড় কাঁচা সোডা আমরা প্রস্তুতিটা দেখব এবং কিভাবে এই কাপড় কাঁচা সোডা আমরা ইউজ করতে পারি সেটা আমরা খেয়াল করব। তো কাপড় কাঁচা সোডা তৈরি করার জন্য আমরা দুইটা যৌগ ইউজ করব, সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এক ধরনের ক্ষার, এই ক্ষারটা এবং সাথে আমরা ইউজ করব কার্বন ডাই অক্সাইড। তো এই কাপড় কাঁচা সোডা প্রস্তুতিটা আমরা দেখে নিই। কাপড় কাঁচা সোডা প্রস্তুতিটা কি হচ্ছে, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে Na2CO3, সোডিয়াম কার্বনেট। তারপর এটাকে সমাধান করে দেই, হয়ে গেছে। তো এই সোডিয়াম কার্বনেট পাইলাম এবং সাথে আরো কি পাবো জানো, পানি H2O। তো এই সোডিয়াম কার্বনেটকে
কার্বনেটের সাথে মানে এই সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট এর সাথে 10 অণু পানি যদি রাসায়নিকভাবে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় কি কাপড় কাঁচা সোডা। তো দ্বিতীয় ধাপে আমাদের কাজ কি Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেটের সাথে 10 অণু পানি দিলাম, এটা বিক্রিয়া উৎপন্ন করলো Na2CO3 10 অণু পানি অর্থাৎ সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট, ডেকা মানে কি 10 আর হাইড্রেট মানে কি পানি, অর্থাৎ কাপড় কাঁচা সোডার নাম আরেকটি রাসায়নিক নাম হচ্ছে কি সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট। তো আজকে এটাই ছিল আমাদের কাপড় কাঁচা সোডার প্রস্তুতি। তো এই কাপড় কাঁচা সোডা আমি বললাম কোন ক্ষেত্রে ইউজ করা হয়, যেই ক্ষেত্রে লন্ড্রি সাবান ও ডিটারজেন্ট কাজ করতে পারে না অর্থাৎ বল পেন ও আরো শক্ত দাগ তোলার জন্য, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি কাপড় কাঁচা সোডা। তো এখন আমরা আমাদের অন্যতম একটি ব্যবহার্য পদার্থ সেটা হচ্ছে কি টয়লেট ক্লিনার, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার করা হয়, সেটা নিয়ে আলোচনা করব। তো টয়লেট ক্লিনার জিনিসটা কি, ধরো যে তোমরা যে বাজার থেকে যে হারপিক নামে একটা রাসায়নিক দ্রব্য কিনে টয়লেটে পরিষ্কার করো, সেটা হচ্ছে কি টয়লেট ক্লিনার। তো টয়লেট ক্লিনারের মূল উপাদান কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইডটাই হলো মূলত এই টয়লেটে যে ময়লা আবর্জনা রয়েছে তা পরিষ্কার করতে সাহায্য করে, তার ক্ষার ধর্মের কারণে টয়লেটের ময়লাগুলো পরিষ্কার হয়। তাছাড়া টয়লেট ক্লিনারের মধ্যে NaOCl এই ধরনের একটা যৌগ থাকে। তো এই যৌগটার নাম হচ্ছে কি জানো, সোডিয়াম হাইপোক্লোরাইড। তো সোডিয়াম হাইপোক্লোরাইড থেকে আমরা জাইমান অক্সিজেন পাবো। তো জাইমান অক্সিজেনটা কি খুবই অস্থিতিশীল একক পরমাণু অক্সিজেনকে বলা হয় কি জাইমান অক্সিজেন। তো জাইমান অক্সিজেন বোঝানোর জন্য আমরা তৃতীয় বন্ধনী ইউজ করি। তো এই জাইমান অক্সিজেনটা এমন একটা যৌগ যেটা জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে এবং কোনো রঙিন বস্তুকে বা দাগহীন করতে সাহায্য করে। তো আমরা টয়লেট ক্লিনারের ব্যবহারটা আলোচনা করি। টয়লেট ক্লিনারে ভিতরে কি থাকে বললাম, টয়লেট ক্লিনার উপাদান আছে কয়টা, দুইটা, সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম হাইপোক্লোরাইড। তো এই দুই দিক থেকে কাজ শুরু করে। সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার ধর্মে, আর মূত্র আমাদের টয়লেটে যে মূত্রগুলো থাকবে সেটা হচ্ছে কি অ্যাসিড, মানে এর পিএইচ হচ্ছে কত, মূত্রের পিএইচ কত 6। তো আমরা জানি যে পিএইচ 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে কি অ্যাসিড। তো আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড কি ক্ষার। তো এই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ করে, আর এই প্রশমন বিক্রিয়া সম্পূর্ণ করে এই সোডিয়াম হাইড্রোক্সাইড ময়লা পরিষ্কার করতে কি করে সাহায্য করে। তাছাড়া রয়েছে কি সোডিয়াম হাইপোক্লোরাইড। তো এই সোডিয়াম হাইপোক্লোরাইড বিভিন্নভাবে বিয়োজিত হয়ে জারিত হয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। তো এই জাইমান অক্সিজেন আমাদের টয়লেটে জীবাণুগুলো রয়েছে, আমি কি বলছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড শুধু ময়লা পরিষ্কার করবে কিন্তু সে জীবাণু পরিষ্কার করতে পারবে না। তো ময়লা পরিষ্কার করার কাজ হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের। তো জীবাণু পরিষ্কার করবে কি জাইমান অক্সিজেন। তো জাইমান অক্সিজেন কি বলছি যে খুবই অস্থিতিশীল একটি একক পরমাণু অক্সিজেন। তো এই একক পরমাণু অক্সিজেন কি করে জীবাণুদের বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থাৎ জীবাণুদেরকে মেরে ফেলে। তো আমরা টয়লেট ক্লিনারের মাধ্যমে আমাদের টয়লেট পরিষ্কার করা কৌশলটা দেখব। তো সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি করলো, যে ময়লাগুলা পরিষ্কার করলো। তারপর যে সোডিয়াম হাইপোক্লোরাইড রয়েছে সেটার আলোচনা আমরা এখন করব। দেখো সোডিয়াম হাইপোক্লোরাইড, এটার ভিতরে আমরা কি দিলাম পানি। তো পানি দেওয়ার পর কি করলো, এই পানি আমরা জানি তো উৎপন্ন করে OH মাইনাস H প্লাস। তো এখান থেকে এই সোডিয়াম প্লাস আর OH মাইনাস মিলে বিক্রিয়া করে উৎপন্ন করলো সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপর এই H প্লাস ও OCl মাইনাস মিলে আমাদের উৎপন্ন করলো HOCl। তো সোডিয়াম
হাইপোক্লোরাইট এর সাথে পানি বিক্রিয়া করে, মানে টয়লেটে যখন ডাললাম তখন পানি প্রদান করব, তো এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইপোক্লোরাইক অ্যাসিড উৎপন্ন করব। তো এই হাইপোক্লোরাইক অ্যাসিডটা কি করব, ভাঙবে, ভেঙে কি উৎপন্ন করবে, এই যে জাইমান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমাদের মূল কাজটা করবে কি, এই জাইমান অক্সিজেন, এর দ্বারা আমরা আমাদের টয়লেটের জীবাণুগুলো পরিষ্কার করব। তো ভাইয়ারা জাইমান অক্সিজেন কি প্রশ্ন থাকতেই পারে। তো জাইমান অক্সিজেন হচ্ছে এমন একটা অক্সিজেন যা খুবই অস্থিতিশীল এবং একক পরমাণু। তো এই জাইমান অক্সিজেন কি করবে জানো, জীবাণু, টয়লেটের ভিতরে যে জীবাণুগুলো রয়েছে, জীবাণু প্লাস জাইমান অক্সিজেন, সেটা কি করবে জানো, মৃত জীবাণুতে পরিণত করবে। অর্থাৎ এই জাইমান অক্সিজেন জীবাণুদের বিরুদ্ধে কি করবে, ফাইট করবে, তো জীবাণুগুলোকে মেরে ফেলবে। তো আজকে আমাদের টয়লেট আলোচনা এইটুকুই। তো তারপরে আসছে কি, সাবান। তো সাবান একটা খুবই আমাদের নিত্য ব্যবহার্য পদার্থ, যেটা ছাড়া আমাদের জীবন কল্পনা করা যায় না। তো ভাইয়ারা সাবান কয় প্রকার, দুই প্রকার সাবান, একটা হচ্ছে কি প্রসাধনী সাবান আর একটা হচ্ছে লন্ড্রি সাবান। তো প্রসাধনী সাবান হচ্ছে সেই সাবান যেই সাবান আমরা গোসল করার জন্য ইউজ করি, আর লন্ড্রি সাবান হচ্ছে সেই সাবান যেই সাবান দ্বারা আমরা কাপড় কাচি। তো ভাই সাবান, তো তোমরা তোমাদের বইয়ে একটা বিক্রিয়া রয়েছে যে সাবান, যে তেল অথবা চর্বি প্লাস হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান প্লাস গ্লিসারিন। দেখো, তেল ও চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন উৎপন্ন করে। তো এই সাবান এবং গ্লিসারিন উৎপন্ন করার প্রক্রিয়াটাকে বলা হয় সাবানয়ন। সাবানয়ন, তো এই সাবানয়ন বিক্রিয়ার মাধ্যমে আমরা দুই ধরনের সাবান পাই, একটা হচ্ছে কি সোডিয়াম স্টোরেট সাবান ও আরেকটা হচ্ছে কি পটাশিয়াম স্টোরেট সাবান। তো এই দুই ধরনের সাবানই আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। সোডিয়াম স্টোরেট সাবান ও পটাশিয়াম স্টোরেট সাবান। তো সাবান কয় প্রকার, দুই প্রকার, একটা কি লন্ড্রি সাবান আর একটা হচ্ছে কি প্রসাধনী সাবান। তো ভাইরা তোমাদের মনে হয় প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া লন্ড্রি সাবানের ভিতরে বিভিন্ন ধরনের ফ্লেভার পাওয়া যায়, তো সেটা অবশ্যই সম্ভব যে তুমি এই সাবানটা তৈরি করলে তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের ফ্লেভার ও বিভিন্ন ধরনের সুগন্ধিত দ্রব্য ও জীবাণুনাশক ইউজ করা হয়। তো ভাই সাবানের সংক্ষেপটা কি, তো এটা আরেকটা আলোচনা হয় যে তেল ও চর্বি সোডিয়াম হাইড্রোক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবো সাবান এবং গ্লিসারিন। তো এই সাবান ও গ্লিসারিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সাবানায়ন। তো সাবানায়ন বিক্রিয়ায় প্রাপ্ত সাবানকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ফ্লেভারে ইউজ করতে পারি। তো ভাই আমরা শিখতেছি কি রসায়ন। তো রসায়ন শিখলাম, শুধু তেল চর্বি এবং বানান দেখলাম, কিন্তু রসায়নের মাধ্যমে সাবানের সংকেতটা কি, তেলের সংকেতটা কি, গ্লিসারিনের সংকেতটা কি, সেটা আমাদের কি হলো না, জানা হলো না। তো ভাইয়ারা রসায়নের ভাষায় সাবান কয় প্রকার, দুই প্রকার, সোডিয়াম স্টোরেট সাবান, পটাশিয়াম স্টোরেট সাবান। তো সোডিয়াম স্টোরেট সাবান হচ্ছে C17H35 COONA, আর পটাশিয়াম স্টোরেট সাবান হচ্ছে C17H35 COONA পটাশিয়াম। তো ভাইয়া সাবানের সাধারণ সংকেত হচ্ছে, মানে সাবান হচ্ছে আমরা এই দুই ধরনের সাবানই পাই। তো সাবানের সাধারণ সংকেতটা হচ্ছে যে আর COONA অথবা পটাশিয়াম, মানে দুটো একটা থাকবে। তো এই আর কি, আরটা হচ্ছে জানো কি অ্যালকাইল মূলক। অ্যালকাইল, অ্যালকেন চিনো, অ্যালকেন হচ্ছে যে CnH2n+2, এর নাম হচ্ছে কি অ্যালকেন। তো এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় সেটা হচ্ছে কি অ্যালকাইল মূলক। তো CnH2n+2 আছে, কয়টা হাইড্রোজেন অপসারণ করা লাগবে, একটা, তাইলে এই 1, এটা সমান কি আর,
অর্থাৎ অ্যালকাইল মূলক। তো সাবানের জন্য এই আর এ এন এর মানটা 12 থেকে কত পর্যন্ত হতে পারে, 18 পর্যন্ত হতে পারে। তো আমরা আমাদের যে সাবানটা ব্যবহার করি সেটা হচ্ছে কি এন এর মান কত 17। সাবান কয় প্রকার? দুই প্রকার, সোডিয়াম স্টোরেট সাবান ও পটাশিয়াম স্টোরেট সাবান। তো আমরা বলছি কি যে সাবানের সঙ্গে কি সোডিয়াম স্টোরেট সাবান ও পটাশিয়াম স্টোরেট সাবান। তো এখন রসায়নের ভাষা ভাই তেল এবং চর্বিটা কি, গ্লিসারিন কি, তো ভাই আমরা সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। দেখো রসায়নের ভাষায় তেল চর্বির একটা সাধারণ সংকেত রয়েছে। তো ভাইয়া গ্লিসারিনটা দেখো প্রথমে CH2OH CH2OH তো এটা হচ্ছে কি গ্লিসারিন। রসায়নের ভাষায় এটা হচ্ছে কি গ্লিসারিন। ভাই এখন আমরা গ্লিসারিন বুঝলাম, তেল চর্বির সংকেতটা কি, তেল চর্বি জিনিসটা কি বা এর সংকেতটা কি? তো ভাইয়া তেল চর্বির সংকেতটা হচ্ছে CH2CO ও C17H35 CHCO C17H35। এই জিনিসটা হচ্ছে কি তেল অথবা চর্বি, কিন্তু এর রাসায়নিক নাম হচ্ছে স্টেরিন। তো ভাইয়া গ্লিসারিন হচ্ছে কি এটা, আর এটা হচ্ছে কি তেল অথবা চর্বি। স্টেরিন, এই স্টেরিনের দুইটা অবস্থা থাকতে পারে, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে কি তরল। যদি এই স্টেরিনটা যদি তরল হয় সেটা অবশ্যই হবে কি তেল, আর যদি এই স্টেরিনটা যদি কঠিন হয় সেটা হবে কি চর্বি। তো আমরা সাবান তৈরির যে রাসায়নিক বিক্রিয়াটা সেটা আমরা নিয়ে এখন আলোচনা করব। আমরা বলছিলাম কি তেল অথবা চর্বি প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করে সাবান এবং গ্লিসারিন। সাবান প্লাস গ্লিসারিন। তো তেল ও চর্বি আমরা কিন্তু শুরুতে সংজ্ঞাটা কিন্তু মানে এর সংকেতটা কিন্তু লিখে দিয়েছি। তো তেল এবং চর্বি সংকেতটা লিখে নিই। CH2COO C17H35 CH35। তো আমরা কি লিখলাম? তেল অথবা চর্বির সংকেতটা লিখলাম। তো ভাই আমরা শুরুতে বলেছি যে সাবান কি, সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ। তো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তো ভাইরা আমরা কি বলছি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো তাহলে সোডিয়াম স্টোরেট সাবান পাবে, আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করো তাহলে কি পটাশিয়াম স্টোরেট সাবান পাবে। তো ভাইরা যদি আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি সোডিয়াম স্টোরেট সাবান পাবো, আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি তাহলে আমরা কি পাবো পটাশিয়াম স্টোরেট সাবান। তো আমরা এখানে ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে আমরা কি উৎপন্ন করব সাবান। তো ভাই সাবান তাহলে তেল ও চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন উৎপন্ন করে। তো আমরা তেল ও চর্বি লিখলাম, তারপরে কি লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করব কি সোডিয়াম স্টোরেট সাবান। ভাই কিন্তু আমার প্রশ্ন রাখতে পারে যে ভাই আমরা সোডিয়াম স্টোরেট সাবান ইউজ করব উৎপন্ন করব না, ইউজ করব পটাশিয়াম স্টোরেট সাবান। তো পটাশিয়াম স্টোরেট সাবান ইউজ করার জন্য তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারো। তো ভাই এখন আমরা সাবানের বিক্রিয়াটি সম্পূর্ণ করি। তো সাবান উৎপন্ন হবে, তাহলে সাবানের সঙ্গে কি C17H35 COONA প্লাস কি উৎপন্ন হবে গ্লিসারিন। তো গ্লিসারিনটা কি
আমরা এখানে 3 ইউজ করলাম আর এখানে 3টা অনুসাবন উৎপন্ন হলো। তো ভাইয়া বিক্রিয়া করাইলেন, ভাই বিক্রিয়া মাথার উপর দিয়ে গেল, কোনো টেনশন নাই, এই বিক্রিয়াটা তুমি অত্যন্ত মানে মজার সাথে করবা। দেখো বিক্রিয়ার কৌশলটা বুঝাই দেই। এটা কি তেল অথবা চর্বি, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, বিক্রিয়ার কি উৎপন্ন করলো সাবান এবং গ্লিসারিন। এটা কি সাবান, এটা হচ্ছে গ্লিসারিন। তো বিক্রিয়ার কৌশল হিসেবে তোমরা যেটা ইউজ করতে পারো, দেখো সর্বপ্রথম তোমরা এখান থেকে এই যে অ্যালকাইল মূলক 3টা শনাক্ত করে নাও, 3টা অ্যালকাইল মূলক নাও, অন্য কালার আমি বুঝাই দিয়েছি। তাহলে এই অ্যালকাইল মূলকটা নিলে C17H35, তো অ্যালকাইল মূলকটা সেপারেট করে ফেললাম। তারপর সেখান থেকে আমরা এই COO এটা নিলাম, মানে কি এটাকে আমরা সাদা লিখতে পারি যে আর CO, এর আদান হচ্ছে -1, অর্থাৎ এর যোজনীগত 1 থাকলো। তারপর আমরা এখানে থাকলো কি কি অন্য কালার আমরা বুঝাই দিতেছি, বাকি থাকলো এখানে শুধু CH2 এটা থাকলো। তো ভাইরা তাহলে এটা আমরা সাজাই ফেললাম। তারপর আমরা জানি যে সোডিয়ামের আদান +1 আর পটাশিয়াম হাইড্রোক্সিল মূলক -1, অর্থাৎ সোডিয়ামের যোজনী 1, হাইড্রোক্সিলের যোজনী হচ্ছে 1। তো এই সোডিয়াম হচ্ছে কি প্লাস, এ হচ্ছে কি মাইনাস, সব সময় প্লাস মাইনাস আকর্ষণ করে কি যৌগ গঠন করে। তো সেখান থেকে সোডিয়াম নিয়ে এসে বললাম প্লাস সোডিয়াম প্লাস আয়ন। তো এই দুটো বিক্রিয়া কি উৎপন্ন করলো আর COONA, 3টা আছে দিয়ে দিলাম, 3টা শেষ। তারপর বাকি থাকলো কি CH2 হাত কিন্তু তাদের খালি। তো আমরা এখান থেকে এই CH2 লিখে রাখলাম, শেষ, সবকিছু কিন্তু এদিকে শেষ। শুধু বাকি থাকলো কি 3টা হাইড্রোক্সিল মূলক। তো 3টা হাইড্রোক্সিল মূলক, যে 3টা হাত খালি রয়েছে, 3 জনকে 3টা হাইড্রোক্সিল মূলক দিয়ে দিব, তাহলে কি উৎপন্ন হলো গ্লিসারিন। আরেকবার দেখো, সর্বপ্রথম তোমরা এই অ্যালকাইল মূলকগুলো সেপারেট করে নেবে, মানে কি এখানে অ্যালকাইল মূলকগুলো এখানে লিখে রাখলাম, কয়টা অ্যালকাইল মূলক, 1টা 2টা 3টা হইছে গেল। তারপর COO মানে কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন মানে লিখে রাখলাম, মানে কয়টা 3টা, 1টা 2টা 3টা মিলছে গেল। তো এর আদান কত বললাম -1। তো এখানে সোডিয়াম প্লাসের আদান হচ্ছে কত, সোডিয়ামের আদান হচ্ছে কত +1। তো এই -1 ও +1 এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করলো সাবান, অর্থাৎ সোডিয়াম স্টোরেট সাবান গেল। তাহলে কি সোডিয়ামের কাজ শেষ, তারপরে এই অ্যালকাইল মূলকের কাজ শেষ, তারপরে কার্বন অক্সিজেন এই মূলকের কাজ শেষ, তার সবগুলোর কাজ কি হলো শেষ হলো। তাহলে বাকি থাকলো কি আমাদের CH2 আর 3টা হাইড্রোক্সিল মূলক। তো এই 3টা তুমি কি করবা লিখে নিবা গেল। 3টা মানে হাত খালি, এই যে এই জায়গা থেকে তাদের মানে সিটকে আসলো, মানে তাদের 3টা করে হাত কিন্তু খালি রেখে আসলো। তো এই 3টা করে হাত পূরণ করার জন্য আমাদের একটা বিকল্প উপায় আছে, সেটা কি 3টা হাইড্রোক্সিল মূলক প্রদান। তো আমরা 3টা হাইড্রোক্সিল মূলক দিলাম, তাহলে কি উৎপন্ন হয়ে গেল গ্লিসারিন। তো এটা হচ্ছে কি আমাদের সাবান তৈরির বিক্রিয়া। তোমরা যারা আমাদের ক্লাসগুলো করতেছো তারা অবশ্যই এগুলো নোট করে নেবে। তো ভাইয়া এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই সাবান পিচ্ছিল হয় কেন? অবশ্যই প্রশ্ন লাগতে পারে না, লাগতে পারে। তো ভাই দেখো, এই যে সাবান উৎপন্ন হলো, সাবান সাথে সাথে আমরা কি উৎপন্ন মানে কি পেলাম উপজাত হিসেবে গ্লিসারিন। তো তোমরা অনেকে বাজারে দেখে থাকবে যে গ্লিসারিন অত্যন্ত একটি পিচ্ছিল জাতীয় পদার্থ। মূলত এই সাবানের ভিতরে এই গ্লিসারিন থাকার কারণে কি সাবান নাকি হয় পিচ্ছিল হয়। আরেকটা প্রশ্ন থাকতে পারে ভাই যে ভাই সাবানের ভিতরে ফ্লেভার থাকে কেন? তো ভাই দেখো, এই সাবানটা আমরা উৎপন্ন করলাম কি সাবান এবং গ্লিসারিন পাই। তো এই সাবান এবং গ্লিসারিন থেকে শুধু সাবানটাকে আমরা সেপারেট করার জন্য একটা যৌগ ইউজ করি, মানে দেখো সাবান
প্লাস গ্লিসারিন। তো এই জায়গায় সাবানটাকে সেপারেট করার জন্য আমরা খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড কি করি ইউজ করি, সোডিয়াম ক্লোরাইড। তো এই সোডিয়াম ক্লোরাইড যখন সাবান ও গ্লিসারিন মানে সাবান বিক্রিয়ায় প্রাপ্ত যে যৌগগুলো পাবো সেটাকে ইউজ করি, তাহলে এই গ্লিসারিনে কি করবে জানো, পাত্রের তলায় তলানি আকারে জমা থাকবে এবং এই সাবান সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে একটি কেক আকারে ভেসে উঠবে, যেটাকে বলা হয় স্যুপ কেক। তো এই সেই স্যুপ কেককে আমরা সেকে নিয়ে বিভিন্ন আকৃতির বিভিন্ন মডেলের সাবান তৈরি করতে পারি এবং সেখানে বিভিন্ন ফ্লেভার যুক্ত করতে পারি এবং বিভিন্ন আকৃতি বা শেপ প্রদান করতে পারি। তারপরে আসছে আমাদের ডিটারজেন্ট। তো আরেকটা বিষয় যে সাবান কিভাবে কাজ করে, ভাই সাবান যে আমরা ইউজ করি, ভাই সাবানের কাজটা কি? তো ভাই সাবানের কাজটা কি দেখো, সাবানের সঙ্গে কি C17 H কার্বন 17 হাইড্রোজেন 32 CONA। তো এই সাবানটা যখন আমরা পানিতে দ্রবীভূত করব তখন সাবানটা দুইটা আয়নে কি হবে ভাগ হবে, একটা কি দুইটা আয়নে কি হবে ভাগ হবে, H35 CO মাইনাস এবং সোডিয়াম প্লাস আয়ন। তো এই দুইটা আয়নে ভাগ হবে। তো ভাগ হওয়ার পর এরা কি করে জানো, এটা কি করে একটা মহিলাতে দ্রবীভূত হবে, আরেকটা হচ্ছে পানিতে দ্রবীভূত হবে। এদের মধ্যে একটাকে বলা হয় হাইড্রোফোবিক বা আরেকটা হচ্ছে হাইড্রোফিলিক। একটা হচ্ছে পানি প্রিয়, আরেকটা হচ্ছে মানে পানির সাথে বিকর্ষণ করা কি, মানে পানিকে সে সহ্য করতে পারে না, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। তো ভাই এই যে এই অ্যালকাইল মূলকের সাথে এই যোগটা মানে কি ঋণাত্মক আধান বিশিষ্ট হলো, আর সোডিয়াম প্লাস এটা কি হলো ধনাত্মক আধান বিশিষ্ট। তো ভাইরা এই ঋণাত্মক আধান ও ধনাত্মক আধানে ভাগ হয়ে যাবে। তো দেখো এই যে এই ঋণাত্মক আধান বিশিষ্ট যে একটা প্রান্ত হলো, এই প্রান্তটা কি জানো, পানিকে আকর্ষণ করে মানে কি পানিকে ফিল করে, অর্থাৎ হাইড্রোফিলিক। আরেকটা হচ্ছে কি সোডিয়াম প্লাস, এটা পানিকে বিকর্ষণ করে, অর্থাৎ হাইড্রোফোবিক। তো এই আয়না পানিকে কি করে বিকর্ষণ করে, আর এই হচ্ছে পানিকে আকর্ষণ করে, যে আকর্ষণ করে অর্থাৎ পানিকে ফিল করে অর্থাৎ হাইড্রোফিলিক, আর যে পানিকে বিকর্ষণ করে সেটা হচ্ছে কি হাইড্রোফোবিক। আর আরেকটা রয়েছে যে এই হাইড্রোফোবিক এরা মানে দুই ধরনের কাজ করে। এরা কি করে জানো, দেখো এই সোডিয়াম প্লাস আয়নটা কি করে তেল বা ময়লাতে দ্রবীভূত হয়, আর এই যে হাইড্রোফিলিক প্রান্তটা, তো এই হাইড্রোফিলিক প্রান্তটা পানিতে মানে পানির সাথে বিক্রিয়া করে। তো এটা তেল বা গ্যাসের সাথে বিক্রিয়া করে যখন আমরা মানে আমরা কাপড়গুলো বা এই কাঁচা দেই, তখন সেটা পানির সাথে ধাক্কা খেয়ে ময়লাটা সঙ্গে অপসারণ করে, আর এভাবেই সাবান ও ডিটারজেন্ট কাজ করে। তো আমরা এখন ডিটারজেন্টের আলোচনায় আসি না, তো ডিটারজেন্ট প্রস্তুতি ও ডিটারজেন্ট কিভাবে কাজ করে সেখানে আমরা এখন আলোচনা করব। তাহলে কি সাবানের আলোচনা শেষ। এখন ডিটারজেন্ট ভাই, ডিটারজেন্ট জিনিসটা কি ভাই, ডিটারজেন্টের সংকেতটা কি, ডিটারজেন্ট হচ্ছে C12H35 SO4 Na2 সরি। তাহলে দেখো ডিটারজেন্ট জিনিসটা কি, C12H35 SO4 Na, এটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল, এর নাম হচ্ছে কি সোডিয়াম লরাইল সালফেট। তো আমরা ভাই ডিটারজেন্ট প্রস্তুতিটা ভাই ডিটারজেন্ট কেমনে প্রস্তুতি করব, প্রশ্ন থাকতে পারে, অবশ্যই প্রশ্ন থাকতে পারে। তাই ডিটারজেন্ট প্রস্তুতি নিয়ে আমরা এখন আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা লরাইল অ্যালকোহল, এই লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আমরা লরাইল সালফেট উৎপন্ন করব। তো লরাইল অ্যালকোহলটা হচ্ছে কি C12H26O, এর সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে লরাইল সালফেট উৎপন্ন করব। C12 C12
তো ভাই বিক্রিয়াটা বুঝলাম না, তো আমরা এই বিক্রিয়াটাকে আরো আরেকভাবে মানে টেকনিক্যালি করতে পারি। তো তোমরা সর্বপ্রথম কি করবে জানো, এটা হচ্ছে কি অ্যালকোহল। অ্যালকোহল কি? অ্যালকোহল হচ্ছে ওই সকল যৌগ যে সকল যৌগের শেষে OH অর্থাৎ হাইড্রক্সিল মূলক বিদ্যমান। তো এই হাইড্রক্সিল মূলক বিদ্যমান, দেখো তাহলে এটা হচ্ছে কি লরাইল অ্যালকোহল। তো এই লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল সালফেট এবং পানি উৎপন্ন করলো। তো এই লরাইল সালফেটের সাথে আবার এই সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবো? ডিটারজেন্ট বা ডিটারজেন্ট উৎপন্ন করব বা সোডিয়াম লরাইল সালফেট নামে যা পরিচিত। তো আমরা এটা হচ্ছে কি 1 নাম্বার বিক্রিয়া। তো 1 নাম্বার বিক্রিয়া আমরা আরেকবার লিখি যে এটা হচ্ছে কিভাবে, সর্বপ্রথম লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলো, বিক্রিয়া করে উৎপন্ন করলো লরাইল সালফেট। তারপর লরাইল সালফেট এবং পানি। তো এই লরাইল সালফেটের সাথে আবার সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলো। তো সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া কি উৎপন্ন করলো? লরাইল 25 প্লাস পানি। এই যে আমরা যৌগটা পাইলাম, এই যৌগটা হচ্ছে কি লরাইল সালফেট বা ডিটারজেন্ট নামে পরিচিত। তো ভাইরা সর্বপ্রথম লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাবো, বিক্রিয়া করার পর লরাইল সালফেট উৎপন্ন হবে এবং তার সাথে উৎপন্ন হবে কি ভাই? পানি। তো এই লরাইল সালফেটের সাথে সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ এক ধরনের ক্ষার ইউজ করে আমরা কি উৎপন্ন করব? লরাইল সালফেট। তো এই লরাইল সোডিয়াম লরাইল সালফেট, তো এই সোডিয়াম লরাইল সালফেটটাই হচ্ছে কি আমাদের ডিটারজেন্ট। তো এই ডিটারজেন্টটা আর সাথে পানি উৎপন্ন হবে। তো এই ডিটারজেন্টটা মানে এই সাবানের মতো একটা ধনাত্মক আদানে ভাগ হবে আর একটা ঋণাত্মক আদানে ভাগ হবে। তো ধনাত্মক আদানে কি করে, আমরা কি বলছি যে ধনাত্মক আদানে হচ্ছে পানিকে বিকর্ষণ করে, আর ঋণাত্মক আদানে কি করে? পানিকে আকর্ষণ করে। যে পানিকে আকর্ষণ করে মানে পানিকে ফিল করে সেটা হচ্ছে কি হাইড্রোফিলিক, আর যে পানিকে বিকর্ষণ করে সেটা হচ্ছে কি হাইড্রোফোবিক। তো এই ঋণাত্মক আদান যুক্ত মানে কি এটা ভাগ হয়ে দুইটা আদান সৃষ্টি হবে, মানে হচ্ছে কি সি বারো মাইনাস প্লাস। তো এটা হচ্ছে কি ঋণাত্মক আদান যুক্ত। তো এই ঋণাত্মক আদান কি করে? পানিকে আকর্ষণ করে বা পানিকে ফিল করে অর্থাৎ হাইড্রোফিলিক, আর Na প্লাস মানে সোডিয়াম প্লাস এটা হচ্ছে পানিকে বিকর্ষণ করে হাইড্রোফোবিক। তো এই আয়ন কি করে পানিতে মানে যত ময়লা আবর্জনা রয়েছে আমাদের কাপড় চোপড়ে সেগুলোতে দ্রবীভূত হবে, হওয়ার পর সে একটা মানে বলয় গঠন করবে। তো এই বলয়টা যখন আমরা কাপড়টা কাঁচা দিব তখন পানিতে ধাক্কায় সে ফেনাকারে ময়লা সহ নিয়ে আমাদের কাপড় থেকে কি করবে? নিষ্কাশিত হবে, অর্থাৎ আমাদের কাপড়টা কি হবে? পরিষ্কার হবে। আর এইভাবে আমাদের সাবান ও ডিটারজেন্ট কাজ করে। তো ভাইয়া এখন প্রশ্ন থাকতে পারে ভাই সাবান ও ডিটারজেন্টের কোনটা উত্তম পরিষ্কার? তো সেটা হচ্ছে যে সাবান ও ডিটারজেন্টের মধ্যে ডিটারজেন্ট হচ্ছে কি উত্তম পরিষ্কার। কারণ তোমরা মেবি নবম অধ্যায়ে তোমরা মানে খড় পানি নিয়ে পড়বে। তো সাবান কি করে জানো? খড় পানিতে কাজ করতে পারে না, সে মানে পানি নিচে তলানি আকারে জমে থাকে। কিন্তু ডিটারজেন্ট খড় পানি সহ সকল জায়গায় কাজ করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে সাবান মানে ডিটারজেন্ট সাবানের চাইতে উত্তম পরিষ্কার, যেটা তোমাদের খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তো ভাই এখন আমরা আলোচনা করব ইউরিয়া সার। তো ইউরিয়া সারটা কি? তো ইউরিয়া সারটা আমাদের যারা কৃষক রয়েছে তারা তাদের মানে ফসলে ভালো উৎপাদন পাওয়ার জন্য ব্যবহার করে থাকে। তো ইউরিয়া সারটা আমাদের নিত্য প্রয়োজনীয় একটি বস্তু যেটা রসায়ন আলোচনা করা হয়ে থাকে। তো ইউরিয়া সারটা সর্বপ্রথম কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে মানে দুইটা ধাপে সম্পূর্ণ করবে। তো এই অ্যামোনিয়াম
কার্বোমেট উৎপন্ন করবে। তো এই অ্যামোনিয়াম কার্বোমেট ভেঙে আমরা কি উৎপন্ন করবো জানো? ইউরিয়া উৎপন্ন করবে। তো ইউরিয়ার সংকেতটা হচ্ছে কি NH2 CO NH2। তো এটা পাওয়ার জন্য আমরা কয়টা ধাপ অবলম্বন করব? দুইটা ধাপ। তো প্রথমে আমরা কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়া করাবো। তো এই বিক্রিয়া করার জন্য একটা তাপমাত্রা প্রয়োজন রয়েছে। সেই তাপটা হচ্ছে কি 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়াম ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করব অ্যামোনিয়াম কার্বোমেট। তো এই অ্যামোনিয়াম কার্বোমেট ভেঙে আবার কি উৎপন্ন করব? ইউরিয়া। তো আমরা সেই বিক্রিয়াটা লিখি। ইউরিয়া সার, ইউরিয়া। ইউরিয়া দেখো সর্বপ্রথম আমরা কি দিব? কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া। তো এই দুইটা বিক্রিয়া করবে। এই দুইটা বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন আছে। তো সেই তাপমাত্রায় এরা বিক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এরা বিক্রিয়া সম্পূর্ণ করবে। সম্পূর্ণ করে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম কার্বোমেট। অর্থাৎ এবং উৎপন্ন করলো। তো বিক্রিয়াটা আমরা সমতা করি। উৎপন্ন করলো। তো এই অ্যামোনিয়াম কার্বোমেট এটা বেরিং উৎপন্ন করবে ইউরিয়া। তো এই ইউরিয়াটা যে উৎপন্ন হবে, ইউরিয়া সারটা আমাদের কৃষকরা কি করে ব্যবহার করে থাকে। তো এই অ্যামোনিয়াম কার্বোমেট NH4 বাংলা পর কি উৎপন্ন করবে? ইউরিয়া NH2 CO NH2 উৎপন্ন করবে। সাথে উৎপন্ন হবে কি? পানি। পানি উৎপন্ন করবে। তো ভাইরা একটু মিক্সার দিয়েছে। তো ভাইরা দেখো এই কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যামোনিয়াম কার্বোমেট উৎপন্ন করবে। এই কার্বোমেট উৎপন্ন করবে। তো কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন করবে অ্যামোনিয়া কার্বোমেট। তো এই অ্যামোনিয়া কার্বোমেট উৎপন্ন হওয়ার পর এই অ্যামোনিয়া কার্বোমেট ভেঙে উৎপন্ন করবে ইউরিয়া সার ও পানি। তো এই ইউরিয়া সারটা উদ্ভিদ কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে না। উদ্ভিদ মাটি থেকে যে মানে তার মূলের সাহায্যে বা শিকড়ের সাহায্যে যে সারগুলো শোষণ করে, যে আয়নগুলো শোষণ করে, সেগুলো কি আকারে শোষণ করে? অলওয়েজ সর্বদা সে আয়ন আকারে শোষণ করবে। সে মানে এই উদ্ভিদে ইউরিয়াকে সরাসরি কি করতে পারে না? শোষণ করতে পারে না, ব্যবহার করতে পারে না, তার ব্যবহার উপযোগী করতে পারবে না। তো সে এটা কি করবে জানো? আয়ন আকারে শোষণ করবে। তো এই ইউরিয়া সার বেরিয়ে কি উৎপন্ন হবে? দেখো NH2 পানির সাহায্যে ইউরিয়াস এনজাইম এর উপস্থিতিতে মানে জারিত হয়ে সে বিভিন্ন আয়ন উৎপন্ন করবে। তো সে তখনই তার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য সে এই মানে এই সারটাকে ইউজ করতে হবে। তো উদ্ভিদ ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে জারিত হয়ে মানে উদ্ভিদ এই ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে এই ইউরিয়া সারকে ভেঙে তার ব্যবহার্য কি করে আয়নগুলো কি করে নেয়? শোষণ করে নেয়। তো আমরা এখানে 3 নম্বর ইউজ করব। তো উদ্ভিদ এই ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে ইউরিয়াকে ভেঙে মানে ইউরিয়াটা ভেঙে কোন যৌগে পরিণত হয়? সর্বপ্রথম অ্যামোনিয়াম প্লাস OH মাইনাস হাইড্রোক্সিল মাইনাস, তারপর আর উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। তো উদ্ভিদ এই
এই আয়নটা কি করে তার মূলের সাহায্যে শোষণ করে নেয়, অর্থাৎ উদ্ভিদ এই ইউরিয়া সারকে সরাসরি গ্রহণ করতে পারে না। উদ্ভিদ তার কাজ সম্পাদন করার জন্য সেটাকে কি করে আয়ন আকারে শোষণ করে নেয়, এই যৌগটাকে কি করে আয়ন আকারে শোষণ করে নেয়। এটা হচ্ছে ইউরিয়া সারের ব্যবহার। তো আরেকবার আমি এটা রিপিট করে নেই। ইউরিয়া, কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া 130 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন করে। তো এই অ্যামোনিয়াম কার্বনেট ভেঙে উৎপন্ন হলো ইউরিয়া এবং পানি। আবার এই ইউরিয়া পানির উপস্থিতিতে, পানির সাহায্যে ইউরিয়াস এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রোক্সিল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। তো এই আয়নটাকে উদ্ভিদ তার ব্যবহার্য বা তার কাজ সম্পাদন করার জন্য শোষণ করে নেয়। তো ইউরিয়া সার শেষ। আরেকটা আলোচনা বাকি রয়েছে যে আমাদের সেটা লিখতে বলেছিল হয়তো বা, তো সেটা হচ্ছে কি ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার নিয়ে এখন আমরা আলোচনা করিনি। তো আরেকটা শিরোনাম লিখে নেই, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার যেটা নাকি আমাদের রঙিন কাপড় বা বল পেনে দাগ পড়লে সেটাকে তোলার জন্য ব্লিচিং পাউডার ইউজ করা হয়। তো ব্লিচিং পাউডারটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে ক্লোরিন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড উৎপন্ন করে। তো এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইড আবার আর পানির সাহায্যে ভেঙে ক্যালসিয়াম ক্লোরাইড ও হাইপোক্লোরাইড অ্যাসিড হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। তো এই হাইপোক্লোরাস অ্যাসিড আবার ভেঙে উৎপন্ন হলো জাইমান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন, সেখানে জাইমান অক্সিজেন কি করলো, মানে আমাদের কাপড়ে যে সকল রঙিন দাগগুলো রয়েছে সেই রঙিন দাগগুলোর সাথে বিক্রিয়া করে সেগুলোকে বর্ণহীন করে আমাদের কাপড়কে আবার নতুনের মতো কি করে উজ্জ্বল করে। তো আমাদের ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড উৎপন্ন করে, পানি উৎপন্ন হয়। তো এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইড পানির সাথে আবার বিক্রিয়া করবে। বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড ও হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে। তো সেই হাইপোক্লোরাস অ্যাসিডটা আবার ভাঙবে, ভেঙে কি উৎপন্ন করলো জাইমান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সেই এই জাইমান অক্সিজেন হচ্ছে কি আমাদের মানে প্রয়োজনীয় দ্রব্য, কারণ এই জাইমান অক্সিজেন একমাত্র জীবাণুর বিরুদ্ধে এবং রঙিন বস্তুর বিরুদ্ধে কি করতে পারে, তার কার্যক্রমগুলো কি করতে পারে, পরিচালনা করতে পারে। অর্থাৎ এই জাইমান অক্সিজেনের কাজ কি, সে রঙিন বস্তুকে বর্ণহীন করবে, জীবাণুকে মেরে ফেলবে। তো এই জাইমান অক্সিজেন যখন কাপড় আমরা ইউজ করি, তো জাইমান অক্সিজেন প্লাস রঙিন পদার্থ বা রঙিন পদার্থ সেটা কি করবে, বর্ণহীন। জাইমান অক্সিজেন প্লাস জীবাণু মৃত জীবাণু। তো ব্লিচিং পাউডার কি, যে সকল মানে আমাদের কাপড় চোপড়ে যে সকল দাগ আমরা সাধারণভাবে পরিষ্কার করতে পারবো না, সেই সকল কাপড়কে নতুনের মতো উজ্জ্বল বা পরিষ্কার করার জন্য আমরা কি করবো, ব্লিচিং পাউডার ইউজ করবো। তো ব্লিচিং পাউডারটা আমরা কেমনে উৎপন্ন করবো? তো ব্লিচিং পাউডারটা আমরা তৈরি করার জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড উৎপন্ন করবে এবং পানি। তো
এই ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড ও হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে। তো সেই হাইপোক্লোরাস অ্যাসিড আবার ভেঙে কি উৎপন্ন করবে? জাইমান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সেই জাইমান অক্সিজেনটা কি করবে? কাপড়ের রঙিন পদার্থের সাথে বিক্রিয়া করে কি করবে? বর্ণহীন করবে। এবং যদি কাপড়ের মধ্যে জীবাণু থাকে সেই জীবাণুগুলোকে কি করবে? মেরে মৃত জীবাণুতে পরিণত করবে। তো আজকে আলোচনা আমাদের এখানেই শেষ। তো ভাইরা তোমরা যারা আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ করলে অবশ্যই তোমরা নোট করবে এবং আশা রাখি তোমাদের যে আজকের যে আলোচনাটা ছিল সেই আলোচনার মধ্যে তোমাদের এসএসসি 2025-এ ইনশাআল্লাহ কমন করবে। তো থ্যাংক ইউ।